Assalamu alaikum. Structural analysis and design of RCC building according to BNBC 2020 এই কোর্সে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আতিকুল ইসলাম নোমান। তো এই কোর্সের আজকে প্রথম ক্লাসে আমাদের লেকচার টপিক হলো বেসিক্স অফ আরসিসি ম্যাটেরিয়াল অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইট্যাপস ইউজার ইন্টারফেস। তো প্রথমেই রেনফোর্সড কংক্রিট বিল্ডিংয়ে আমরা যেই ম্যাটেরিয়াল ইউজ করি মেইনলি কংক্রিট এবং স্টিল এই সম্পর্কে কিছুটা আলোকপাত করে নিব। তো কংক্রিট হলো একটা স্টোন লাইক ম্যাটেরিয়াল which is made by the combination of coarse aggregate, fine aggregate, cement and water. তো কংক্রিট বিভিন্ন ধরনের স্ট্রেংথের হতে পারে। তো স্ট্রেংথ অনুযায়ী কংক্রিট মূলত লো স্ট্রেংথ কংক্রিট এবং হাই স্ট্রেংথ কংক্রিট এবং আলট্রা হাই পারফরমেন্স কংক্রিট। তো এখানে কংক্রিট ইউনিট ওয়েট হল লাইট ওয়েট কংক্রিটের ক্ষেত্রে 90 পাউন্ড পার ফিট কিউব হয়ে থাকে এবং নর্মাল ওয়েট কংক্রিট এখানে রেনফোর্সমেন্ট সহ আমরা 150 পাউন্ড পার ফিট কিউব বা পিসিএফ এবং হেভি ওয়েট কংক্রিট এখানে 200 পাউন্ড পার ফিট কিউব পর্যন্ত হয়ে থাকে। তো এখানে রেইনফোর্সমেন্ট ছাড়া যে আমরা প্লেন কংক্রিট ইউজ করি সেটায় 140 টু 145 পাউন্ড পার ফিট কিউব হয়ে থাকে। তো এখানে কংক্রিটের কিছু প্রপার্টিস বা স্ট্রেংথ প্রপার্টিস যদি আমরা বলি তো সেক্ষেত্রে এখানে কম্প্রেসিভ স্ট্রেংথ আছে, টেনসাইল স্ট্রেংথ এবং শিয়ার অ্যান্ড ফ্লেক্সারাল স্ট্রেংথ আছে। তো আমরা আরসিসি বিল্ডিং ডিজাইনে যে কংক্রিট ইউজ করব তার ক্যারেক্টারগুলো ভালোভাবে বুঝতে হবে যাতে আমরা প্রপারলি ম্যাটেরিয়ালটা সফটওয়্যারে ডিফাইন করতে পারি এবং এটা ইমপ্লিমেন্টের জন্য গাইডলাইন দিতে পারি। তো এখানে আমরা যেই কংক্রিটগুলো যে কোডের স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের স্ট্রাকচারের কোন মেম্বারগুলো কোন ধরনের কংক্রিট ইউজ করা যাবে মিনিমাম রিকোয়ারমেন্ট এখানে দেয়া আছে। তো এখানে বলা আছে যে ফাউন্ডেশন ফর স্ট্রাকচার অ্যাসাইন টু এসডিসি এ বি সি সিসমিক ডিজাইন ক্যাটাগরি এ বি সি এর জন্য এখানে যদি আমার ফাউন্ডেশন ডিজাইন করা হয় তাহলে এটা 2500 পিএসআই মিনিমাম কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ এটা দরকার, এর নিচে দেওয়া যাবে না। কিন্তু আমার যদি ডিজাইন ক্যাটাগরি ডি হয় তাহলে ফাউন্ডেশনে এখানে ডিইএফ এর জন্য 3000 পিএসআই এর নিচে হবে না। তো এই রকমের আরও কিছু ক্যাটাগরি আছে এখানে প্রিকাস্ট ড্রিভেন পাইলের ক্ষেত্রে 5000 পিএসআই কম্প্রেসিভ স্ট্রেংথের কংক্রিট ইউজ করা উচিত। কেন? এটার কারণ হলো প্রিকাস্ট পাইলগুলো সাধারণত যদিও স্ট্রাকচারের ভার্টিক্যাল বা এক্সিয়াল লোডগুলো নেয় কিন্তু এটা ড্রিভেনের সময় বা মুভমেন্টের সময় এটার উপরে অনেক বেন্ডিং মুভমেন্ট আসে যার ফলে এটা হাই স্ট্রেংথ কংক্রিটের হওয়া উচিত এবং যাতে মুভমেন্টের সময় এই প্রিকাস্ট পাইলগুলো ভেঙে না যায় তার জন্য এটা হাই স্ট্রেংথ কংক্রিট দরকার। তারপরে প্রিকাস্ট নন প্রিস্ট্রেসড ড্রিভেন পাইল আছে, ড্রিল শ্যাফট, এটা 4000 পিএসআই এর নিচে হওয়া উচিত না। তো এরকম স্পেশাল স্ট্রাকচারাল ওয়ালস উইথ গ্রেড 100 আমরা যদি 100 গ্রেডের রেনফোর্সমেন্ট ইউজ করি তাহলে এর স্ট্রেংথ মিনিমাম 5000 পিএসআই হওয়া উচিত কংক্রিটের স্ট্রেংথ। তো এছাড়াও আমাদের স্পেশাল স্ট্রাকচারাল ওয়ালস, তারপরে স্পেশাল মোমেন্ট ফ্রেমস আমরা 60 গ্রেডের যদি রড ইউজ করি তাহলে 60 গ্রেডের সাথে অথবা 80 গ্রেড মিনিমাম এখানে 3000 পিএসআই এর কংক্রিট ইউজ করা উচিত। এই স্পেসিফিকেশনগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যে কংক্রিটের স্ট্রেংথটা ইউজ করব সেটা আসবে আমাদের মিক্স ডিজাইন থেকে। তো
আমাদের বর্তমানে আহ, প্র- এই কংক্রিট রেশিওগুলা ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। তো এক্ষেত্রে M5, M7.5, M10 এগুলা আসলে এখন ইউজ করা কোনোভাবেই উচিত না। তো আমরা সবসময় চেষ্টা করব কংক্রিটের স্ট্রেংথ যাতে 4000 PSI এর আশেপাশে রাখা যায় কোনো স্ট্রাকচারে, যে কোনো স্ট্রাকচারে। কারণ কংক্রিটের ডিউরেবিলিটি ডিউরেবিলিটি অবশ্যই কংক্রিট স্ট্রেংথের উপর নির্ভর করে, যার ফলে যদি লো স্ট্রেংথ কংক্রিট ইউজ করি কংক্রিটটা ডিউরেবল হবে না। এই স্ট্রাকচার 20 বছরের আগেই আমাদের অনেক ধরনের সমস্যা দেখা যাবে। তারপরে এই কংক্রিটের একটা প্রপার্টিস এখানে বা একটা ক্যারেক্টার বলা আছে যে এখানে যদি আমাদের ভয়েড রেশিওর কংক্রিটের ভিতরে যে ভয়েডস থাকে সেটা যদি বেশি থাকে তাহলে স্ট্রেংথ কমে যায়। তো এখানে 10% রিডাকশন অফ ডেন্সিটি লিডস টু 50% রিডাকশন অফ স্ট্রেংথ। আমাদের কংক্রিটের ডেন্সিটি যদি 10% রিডাকশন হয় তাহলে 50% স্ট্রেংথ কমে যাবে। তো এতটা ক্রুশিয়াল, তাই কংক্রিটের কম্প্যাক্টনেস অর্থাৎ মিক্স ডিজাইন প্রপারলি করতে হবে এবং প্রপারলি ভাইব্রেশন করতে হবে, এবং কংক্রিটে যতটুকু পানি দরকার তার চাইতে বেশি পানি ইউজ করা যাবে না। এখানে একটা মিক্স ডিজাইন মোটামুটি দেখানো হয়েছে, এটা 4800 PSI এর মিক্স ডিজাইন, 4800 PSI কংক্রিটের জন্য 1:1.2:2। তো আমরা আগেও কিছু দেখলাম এখানে অর্ডিনারি কিছু কংক্রিটের রেশিও দেওয়া আছে। এছাড়া আমরা যদি হাই স্ট্রেংথ কংক্রিট কোনো জায়গায় ইউজ করতে চাই তাহলে সেটা ডিজাইন করে তারপরে আমাদেরকে এইটা মানে মিক্স ডিজাইন করে তারপরে এনশিওর করতে হবে যে আমি যে রেশিওটা ইউজ করতেছি সেটাই আমার এত স্ট্রেংথ আসতেছে। তো কংক্রিটের একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হলো ওয়াটার, কিন্তু ওয়াটারের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের কংক্রিটের স্ট্রেংথ অনেক কংক্রিটের ডিজায়ার্ড স্ট্রেংথ পাওয়া সম্ভব হয় না, যার ফলে এই ওয়াটার পরিমাণটা আমাদেরকে মেজার করতে হবে এবং এটাকে মেনটেন করতে হবে, একটা রেঞ্জের ভিতরে রাখতে হবে। তো এটা কীভাবে রাখা উচিত, এটা কখনোই ওয়াটার সিমেন্ট রেশিওর উপর ভিত্তি করে এটা মেনটেন করা উচিত না। এটা সহজ পদ্ধতি হলো স্লাম টেস্ট করা। তো সাইটে অবশ্যই স্লাম টেস্ট করে কংক্রিটে ওয়াটারের পরিমাণটা কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। অ্যালাউয়েবল স্লাম্পের চাইতে যখন কখনোই যেন বেশি না হয়। তো আমাদের মূলত স্ট্রাকচারাল যেই এলিমেন্টগুলো আছে কলাম বিম এগুলোর জন্য আমরা 50 to 100 মিলিমিটার স্লাম্প ভ্যালু অ্যালাউ করে থাকি যাতে কংক্রিটটা ভালোভাবে ভাইব্রেটিং করা যায়। তো এই জিনিসটা আমাদেরকে স্লাম্প টেস্টের মাধ্যমে এনশিওর করতে হবে। এখানে আছে আমাদের কংক্রিটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর বিএনপিসি কোড অনুযায়ী আমাদেরকে যদি আমরা কংক্রিটের কোনো একটা কংক্রিট মিক্স ডিজাইন করি তাহলে তার রিকোয়ার্ড স্ট্রেংথ কত হওয়া উচিত টার্গেট স্ট্রেংথের তুলনায়, সেইটা আমাদেরকে এখানে এই কোড অনুযায়ী নিতে হবে। তো এখানে বলা আছে 3000 PSI এর উপরে কম যদি হয় তাহলে 1000 PSI এক্সট্রা স্ট্রেংথ বাড়াই নিতে হবে, মানে রিকোয়ার্ড স্ট্রেংথের ক্ষেত্রে। তো এগুলো সব মিক্স ডিজাইনের জন্য এখানে আমাদেরকে ডিজাইন বা 3000 PSI কংক্রিট ডিজাইনের ক্ষেত্রে বা 3000 PSI কংক্রিট ব্যবহারের ক্ষেত্রে আমরা এই টাইপসের 3000 PSI কংক্রিটই ইউজ করব। কিন্তু আমরা যখন একটা কংক্রিটের প্রপার্টিস বলবো যে এটা 3000 PSI কংক্রিট, তখন এই ক্রাইটেরিয়া মেনটেন করে তারপরে মিক্স ডিজাইনে এবং টেস্টিংয়ে পাস করতে হবে। তারপরে এখানে আছে আমাদের কংক্রিটের যে এইজের সাথে সাথে এর স্ট্রেংথের রেশিও। তো আমাদের যে কংক্রিট আমরা ডিজাইন স্ট্রেংথ ধরি সেই ডিজাইন স্ট্রেংথটা অবশ্যই 28 ডেসের ডিজাইন স্ট্রেংথ, অথবা আমরা যদি এটা ওয়াটার রিডিউসার বা আর্লি স্ট্রেংথ কোনো অ্যাডমিক্সচার ইউজ করি তাহলে সেটা আরও আগে 100% স্ট্রেংথ আসতে পারে। তো আমরা এই 28 ডেসের স্ট্রেংথটাকে 100% ধরতে পারি। সেই অনুসারে আমাদেরকে 7 ডেসে 67% এবং 14 ডেসে 86% স্ট্রেংথ গেইন করবে এবং এইটা ফ্রিকোয়েন্টলি বাড়তে থাকবে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত।
এখানে প্র্যাকটিক্যালি একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া যায় যে 7 ডেজে যতটুকু স্ট্রেংথ আসে তার 1.5 টাইমস হলো আমার 28 ডেজে স্ট্রেংথ গেইন হয় নর্মাল কংক্রিটের জন্য অ্যাডমিক্সচার ছাড়া আর কি। তারপরে আমাদেরকে এখানে কংক্রিটের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস হলো মডুলাস অফ ইলাস্টিসিটি। তো সেটা আমরা কীভাবে ক্যালকুলেট করব তার একটা গাইডলাইন এখানে আছে। তো মূলত আমরা সবসময় স্টিল মানে রেনফোর্সিং রেনফোর্সড কংক্রিট বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় স্টোন চিপস দিয়ে কংক্রিট কাস্ট করার ট্রাই করব। এখানে ব্রিক চিপস দিয়ে কংক্রিট কাস্টিং করলে অনেক কিছু এক্সট্রা সেফটি ফ্যাক্টর ধরতে হয় এবং ডিউরেবিলিটিতে অনেক বেশি ইফেক্ট আসে। তো স্টোন চিপসের ক্ষেত্রে আমাদের এই মডুলাস অফ ইলাস্টিসিটি 4700 রুট ওভার এফ প্রাইম সি, এটা যদি এমপিএতে থাকে তাহলে, আর যদি পিএসআইতে থাকে তাহলে 57,000 রুট ওভার এফ প্রাইম সি। আর এখানে ব্রিক চিপসের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি 3750 রুট ওভার এফ প্রাইম সি, এটা এমপিএ এফ প্রাইম সি যদি আমরা এমপিএতে বসাই তাহলে, আর এখানে 45,000 রুট ওভার এফ প্রাইম সি, এইটা আমাদের যখন পিএসআইতে স্ট্রেংথের মান থাকবে তখন। তো এখানে আমরা কংক্রিটের মূলত যতটুকু আলোচনা ছিল এতটুকুই। এরপরে আমরা আসি স্টিল বা মেটাল রেইনফোর্সমেন্ট। এখানে রেইনফোর্সিং বার হিসেবে আমরা যে স্টিলটা ব্যবহার করি সেটা হলো মাইল্ড স্টিল। তো এখানে মাইল্ড স্টিলের একটা টিপিক্যাল স্ট্রেস স্ট্রেন কার্ভ দেওয়া আছে। তো এই অংশটা হলো ইলাস্টিক লেভেল, ইলাস্টিক লিমিট, এইটা হলো ইল্ড স্ট্রেংথ, এখানে এটা আলটিমেট স্ট্রেংথ। তো এই যে আমাদের টিপিক্যাল যে স্ট্রেস স্ট্রেন কার্ভ আছে, তো এটা বিভিন্ন স্ট্রেংথের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, যার একটা উদাহরণ আছে। তো এখানে আমরা দেখতে পাইতেছি যে এটা হলো 60 গ্রেড, এই দুইটা কার্ভ হলো 60 গ্রেডের জন্য, এবং এখানে এটা হলো 97 গ্রেড, এটা 75 গ্রেড, এখানে আছে এটা 100 গ্রেডের জন্য, এখানে এটা আছে আমাদের 120 গ্রেডের জন্য, এবং এটা 185 গ্রেডের জন্য। তো এই যে কংক্রিটগুলো আমরা দেখতে পাইতেছি, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইল্ড স্ট্রেংথ বাড়লেই আমার ইল্ড স্ট্রেংথ যেই কংক্রিটগুলাই বেশি ওইগুলা ইলঙ্গেশন কম অ্যালাউ করে। তো ডাকটাইল বিহেভিয়ারের জন্য শুধুমাত্র আমার স্ট্রেংথ বেশি হলেই হবে না, এটা অবশ্যই ডাকটিলিটি প্রপার্টিস মানে আমার কংক্রিটটা অনেক বেশি ইলঙ্গেশন অ্যালাউ করতে হবে স্টিলটা। তো টিপিক্যালি আমরা 72 গ্রেড অথবা 500 ডাব্লিউ, যেটা 500 ডাব্লিউ স্টিল ইউজ করে থাকি। তো এই স্টিল চেনার উপায়টা কি, স্টিলের প্রপার্টিসটা আমরা কীভাবে চিনব? এখানে স্টিলের উপরে যে লেখা থাকে বি 500 ডাব্লিউ, 500 ডিডাব্লিউআর, অথবা আরও অন্য ক্যারেক্টারগুলো লেখা থাকে। তো এখানে বি হলো বার বুঝাইছে এবং 500 হলো ইল্ড স্ট্রেংথ, ডিডাব্লিউআর, ডি হলো ডাকটাইল ক্লাস, ডাকটাইলিটি ক্লাস, তারপরে ডাব্লিউ হলো ওয়েল্ডেবল, আর আর হলো রিপ্ট। তো এরপরে আমরা আসি, আমরা কত স্ট্রেংথের স্টিল আমরা আরসিসি বিল্ডিংয়ে ইউজ করতে পারবো মেইন বার হিসাবে এবং শিয়ার রেনফোর্সমেন্ট হিসেবে। তো এখানে আরসিসি থেকে এসিআই কোড থেকে আমি একটা রেফারেন্স নিয়েছি। এটা এখানে বলা হয়েছে যে দ্য লিমিট অফ 60,000 PSI অন দ্য ভ্যালুস অফ FY used in design for most shear and torsional reinforcement is intended to control the width of the inclined cracks. তাইলে আমার ইনক্লাইন্ড ক্র্যাকের যে উইথ সেটা মেনটেন করার জন্য আমরা অবশ্যই এই যে আমাদের শিয়ার রেনফোর্সমেন্টের ইল্ড স্ট্রেংথ কখনোই 60,000-এর উপরে ইউজ করা যাবে না অ্যানালাইসিসে। তো এইটা এখানে বলা হয়েছে। আর যদি আমরা ওয়েল্ডেড ওয়্যার ইউজ করি তাহলে আমাদের 80,000 PSI পর্যন্ত ইউজ করা যাবে, কিন্তু ডিফর্মড বারের ক্ষেত্রে আমাদের 60,000 PSI এর উপরে শিয়ার রেনফোর্সমেন্ট ইউজ করা যাবে না। আমরা চাইলে মেইন বার হিসেবে
হায়ার স্ট্রেংথ স্টিল ইউজ করতে পারি, কিন্তু শিয়ারের ক্ষেত্রে এর গাইডলাইন বলা আছে এটা করা যাবে না। এটা এসিআই কোডের টেবিল 20.2.2.4 এখানেও বলা আছে এই জিনিসটা যে এই যে শিয়ারের ক্ষেত্রে স্টিরাপ স্টাই এবং হুপ যেটা আছে সেগুলো 60,000 PSI এর ইল্ড স্ট্রেংথ ইউজ করতে হবে স্টিলের ক্ষেত্রে। তো এখানে আর 80,000টা এখানে পারমিটেড না। কোনটা পারমিটেড? শুধুমাত্র ওয়েল্ডেড ওয়্যার রেনফোর্সমেন্ট হলে 80,000 PSI পারমিটেড। ডিফান্ড বারের ক্ষেত্রে অবশ্যই 60,000-এর উপরে যাওয়া যাবে না। আমরা মেইন বার হিসেবে এখানে হাই স্ট্রেংথ ইউজ করতে পারি 72,500 PSI, অথবা এখন একেএসের নতুন স্টিল আসছে যেটা 600W বা 87,000 PSI, এগুলো ইউজ করা যাবে মেইন বার হিসেবে কোড ফলো করে। কিন্তু শিয়ার রেনফোর্সমেন্টের স্ট্রেংথ আমরা 60,000-এর উপরে ধরতে পারবো না। এরপরে আমার এখানেও কিছু লিমিট আছে যে যদি আমরা 25 এমপিয়ার নিচে কংক্রিট ইউজ করি তাহলে আমরা 3,000, মানে এটা 4,000 PSI, তো 4,000 PSI কংক্রিট ইউজ করলে আমরা অবশ্যই মানে এর নিচে ইউজ করলে আমাদের 60 গ্রেডের স্টিল ইউজ করতে হবে। আর 4,000 বা তার সাথে বেশি ইউজ করলে আমরা 5,000 যেতে পারবো। এবং আরও যদি এক্সট্রা হাই স্ট্রেংথ স্টিল ইউজ করতে চাই তাহলে আমাদের কংক্রিট স্ট্রেংথটা সাইমেলটেনিয়াসলি বাড়াইতে হবে। এর একটা মানে বন্ডে এবং এই বন্ড এবং ফ্লেক্সারাল শিয়ার ফেলিওর এইগুলো থেকে আমরা রক্ষা করার জন্য এরকম কংক্রিট টু স্টিলের যে স্ট্রেংথটা এটা একটা সাইমেলটেনিয়াসলি বাড়াইতে হবে বা কমাইতে হবে, সামঞ্জস্য রক্ষা করতে হবে। এরপরে ইটাপস ইনপুটের ক্ষেত্রে আমাদের এখানে স্টিলের ক্ষেত্রে চারটা ডাটা ইনপুট করতে হয়। প্রথমেই হলো FY বা ইল্ড স্ট্রেংথটা আমরা জানি যে যত গ্রেডে কংক্রিট ওইটা ইল্ড স্ট্রেংথ। তার 60,000 PSI আমরা ইল্ড স্ট্রেংথ হিসেবে যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের মিনিমাম টেনসাইল স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথটা এখানে আনতে হবে। তো এই যে এফওয়াই লেখছি, এক্সেল একটা ফ্যাক্টর যেটা FU/FY এর রেশিও। তো এইটা কোন ধরনের স্টিলের ক্ষেত্রে কত হতে পারে সেটা আমি এখানে দেখানোর ট্রাই করছি। প্রথমে আসছে 40 গ্রেড স্টিল এবং 60 গ্রেডের ক্ষেত্রে 1.5 হবে এই রেশিওটা, মানে 60,000-এর সাথে 1.5 গুণ করে তারপর আমার আলটিমেট স্ট্রেংথটা এখানে ডিফাইন করতে হবে। এরপরে আছে আমাদের এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ এবং এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ। তো এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ এবং এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ এই উপরের দুইটার 1.1 গুণ, মানে আমরা FY ইন্টু 1.1 দিলে এখানে এই ডাটাটা বসাইতে হবে। আর এই জিনিসটা সবাই খেয়াল করবো, সব স্টিলের ক্ষেত্রে এই রেশিওটা সমান না। এখানে 72 গ্রেডের জন্য 1.3, 87 বা 600 এমপিয়ার স্টিলের জন্য 1.25 এবং উপর 1460 এর জন্য 1.5। এখানে একটা টেস্ট রিপোর্ট আছে। টেস্ট রিপোর্টটা দেখা যাইতেছে যে এই যে T/Y এর রেশিও এখানে 1.27, 1.28, 1.30 আসছে। এটা আনোয়ার ইস্পাতের একটা টেস্ট রিপোর্ট। T/Y মানে হলো FU/FY। তো আমাদের কংক্রিট সম্পর্কে এতটুকুই আলোচনা ছিল। এবার আমরা এবং স্টিল সম্পর্কে কিছু বেসিক আলোচনা করা হলো। এবার আমাদের পরবর্তী পার্ট সেটা হলো ইটাপস ইন্টারফেস, এই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার ট্রাই করব। তো ইটাপ সফটওয়্যার ওপেন করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখানে প্রথমে আমরা দেখতে পেতেছি যে এই যে অপশনগুলো এগুলো একটাও কাজ করতেছে না, কারণ আমাদেরকে একটা ফাইলে ঢুকতে হবে বা ইটাপস মডেলের ভিতরে ঢুকলে তারপরে এটা কাজ করবে। তো আমরা প্রথমে এখান থেকে মডেল ওপেন করতে পারি, নিউ মডেলও ওপেন করে নিতে পারি, অথবা ওপেন এক্সিস্টিং মডেল। আমরা নতুন একটা মডেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো নিউ মডেলে ক্রিয়েট করার পরে আমাদের একটা ডায়ালগ বক্স শো করবে, এটা হলো মডেল ইনিশিয়ালাইজেশন। এইটা আমাদের মূলত কোন কোড অনুযায়ী আমরা মডেলটা তৈরি করতেছি বা ডিফল্ট অবস্থায় আমি কোন
কোডগুলো নিব, কোন কোন সেকশনগুলো নিব, এবং কোন কোড ফলো করে আমার লোডিং হবে, কোন কোড ফলো করে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটা হবে, সেগুলো আমরা এখানে ডিফাইন করে দেব। প্রথমে আছে সেভড ইউজার ডিফল্ট সেটিং। আমাদের ইটাপসে একটা ইউজার ডিফল্ট সেটিং আছে, অপশনে গিয়ে আমরা ইউজার ডিফল্ট সেটিং সেভ করতে পারি। তো ওই সেভ করা ইউজার ডিফল্ট সেটিংয়ে যদি আমরা অন করতে, মানে কোনো একটা মডেল আবার নতুন করে আহ, তৈরি করতে চাই, তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করব। তারপর আছে ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল। একটা মডেল ফাইল বা আগে করা একটা ফাইল থেকে যদি আমরা সেটিংসগুলো নিয়ে আসতে চাই, এই কোডগুলো, তারপরে সকল ম্যাটেরিয়াল প্রপার্টিস, সেকশন প্রপার্টিস, এগুলো যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল দিতে হবে, এবং দিলে আমাদের ওই মডেলটা সিলেক্ট করতে হবে যেটা থেকে আমরা সেটিংগুলো নিয়ে আসতে চাই। এরপর আছে ইউজ বিল্ট ইন সেটিংস। বিল্ট ইন সেটিংস যদি আমরা ইউজ করতে চাই, এখানে আমাদেরকে প্রথমে দিতে হবে ডিসপ্লে ইউনিট। তো ইউনিটটা আমরা ইউএস কাস্টমারে রাখবো ফিট পাউন্ডের জন্য। এরপরে আমাদের আছে রিজিয়ন ফর ডিফল্ট ম্যাটেরিয়ালস। তো আমরা ডিফল্ট ম্যাটেরিয়ালস হিসেবে ইউনাইটেড স্টেটস রাখবো, কারণ বিএনবিসি মূলত এই আমেরিকার কোড ফলো করে তৈরি করা, সেই জন্য ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্সগুলো ওখানের রিজিয়নের মতো হবে। তো স্টিল সেকশন ডেটাবেজে আমরা এখানে আমরা যদি স্টিল স্ট্রাকচার ডিজাইন করি, তাহলে আমাদের স্টিল সেকশন এআইএসসি এর যে ম্যানুয়াল আছে, সেকশন ম্যানুয়াল, তো সেখান এইগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তো এটা আমরা যেহেতু ডিজাইন করতেছি না, এটা আমাদের যে কোনো একটা সিলেক্ট করে রেখে দিলেই হবে। আমরা স্টিল ডিজাইন কোড এখানে দেওয়ার দরকার নাই, কারণ স্টিল ডিজাইন আমরা শিখবো না, আমরা কংক্রিট বিল্ডিং ডিজাইন শিখবো। তো কংক্রিট ডিজাইন কোড আমরা কোনটা ফলো করব, বিএনবিসি 2020টা আসলে এসিআই 31808-এর উপরে বেস করে তৈরি করা, এবং এএসসি 705-এর উপরে বেস করে এটা তৈরি করা হয়েছে। তো আমরা এসিআই 31808 ইউজ করব। তো ওকে প্রেস করে আমরা যখনই ভিতরে প্রবেশ করব, তখন আমাদেরকে একটা নিউ মডেল কুইক টেমপ্লেট দেখাবে, যেটার ভিতরে আমাদের গ্রিড ডাটাগুলো বসাতে হবে। তো গ্রিড ডাটা হলো আমাদের কলামগুলো কোন পজিশনে হবে এবং কলাম বিমের জয়েন্ট কোথায় হবে, এগুলোই মূলত গ্রিড। তো আমরা যদি গ্রিডটা কিভাবে নিতে হয় সেটা দেখতে চাই, তো আমাদেরকে গ্রিড বসাতে হলে আমাদের আর্কিটেকচারাল ডিজাইনে যেতে হবে। তো সেখানে কলামের যে প্লেসমেন্টগুলো আছে, সেই প্লেসমেন্টগুলো অনুযায়ী আমাদেরকে কিছু গ্রিড লাইন টানতে হবে। তো গ্রিড লাইনগুলো মূলত কলামের মিডল দিয়ে যাবে, কিন্তু সবগুলো কলাম একই অ্যালাইনমেন্টে না থাকলে একটু মানে ডিসপ্লেসড অবস্থায় বা একটু দূরে থাকলে, এখানে যেমন আছে এই নিচের কলামগুলো এই গ্রিড লাইনের উপরে পড়ছে, কিন্তু উপরের কলামগুলো পড়ে নেই। তো সেক্ষেত্রেও আমরা ট্রাই করব ম্যাক্সিমাম কলামগুলোর সেন্টার দিয়ে যাতে গ্রিড লাইনটা যায়, এবং অল্প ডিস্টেন্সের জন্য যে কলামগুলো গ্রিডের পরে নাই, গ্রিডের সেন্টার পরে নাই, তো সেগুলো আমরা কনসিডার করে নেব যে গ্রিডে আছে, কারণ এখানে এই সামান্য ডিস্টেন্সের জন্য এটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদেরকে অনেক মানে ইরেগুলারিটি দেখায়, যার ফলে আমরা সেন্টারে ধরেই ডিজাইন করব। যদি 2 ফিটের বেশি ডিস্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা নতুনভাবে কলামের প্লেসমেন্টটা দিব আমাদের অ্যানালাইসিসের কমপ্লেক্সিটি কমানোর জন্য। তো আমরা এইভাবে একটা গ্রিড লাইন তৈরি করে কলামটা আলাদা করে নিয়ে, তারপরে আমরা এখানে গ্রিডে ডাইমেনশনগুলো এখান থেকে নিয়ে নিব। ডাইমেনশন আছে 12 ফিট 11 ইঞ্চ, এবং 11 ফিট অ্যান্ড 6 ইঞ্চ, 12 ফিট 10 ইঞ্চ। তো এইটা হলো এক্স ডিরেকশনে গ্রিডের স্পেসিং। এক্স ডিরেকশনে নাম্বার অফ গ্রিড আছে 1 2 3 4, অ্যান্ড স্পেসিং হলো 12 ফিট 11 ইঞ্চি, 11 ফিট 6 ইঞ্চি, এবং 12 ফিট 10 ইঞ্চি। তো এই সিমিলারভাবে আমরা এই স্পেসিংগুলো পরবর্তীতে বসাবো, কারণ এটা ইউনিফর্ম স্পেসিং নাই, এটা কাস্টম গ্রিড স্পেসিং বসাতে হবে। যার আগে আমরা এখানে নাম্বার অফ গ্রিড দিয়ে দেব। তো এখানে আমরা দেখতে পাইতেছি এক্স ডিরেকশনে 4টা গ্রিড, এবং ওয়াই ডিরেকশনেও 1 2 3 4 4টা গ্রিড। তো 4 4 8টা
গ্রিড আমরা দিয়ে দিলাম চারটা চারটা। তো এখানে আমাদেরকে কাস্টম গ্রিড স্পেসিং করতে হবে। তো তার আগে আমরা স্টোরির নাম্বার অফ স্টোরিটা ডিফাইন করে নেব। নাম্বার অফ স্টোরি আমরা কতগুলো ইউজ করব, এখানে যত স্টোরি বিল্ডিং হবে, যদি টু স্টোরির বিল্ডিং হয় তাহলে আমার টু স্টোরির সাথে অ্যাড হবে গ্রেড বিমের নিচে যে স্টোরিটা থাকবে অর্থাৎ শর্ট কলামের ওই স্টোরি, একটা স্টোরি অ্যাড হবে। তো এরপরে আমাদের উপরে রুফের উপরে আমাদের সিলাকোটা বা প্যারেন্ট হাউস থাকে, সেটা অ্যাড হবে। এছাড়াও যদি আমাদেরকে ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিতে হয়, সেক্ষেত্রে সেটা একটা স্টোরি হিসেবে কাউন্ট হবে। তাহলে যদি ওভারহেড ট্যাঙ্ক না থাকে তাহলে টোটাল স্টোরি হবে মূল যে স্টোরির সংখ্যা আছে তার সাথে 2 যোগ, এবং ওয়াটার ট্যাঙ্ক থাকলে 3 যোগ করতে হবে। তো এখানে আমরা যদি 3 স্টোরির বিল্ডিং ইউজ করি তাহলে 3 প্লাস 2 আমাদের ওয়াটার ট্যাঙ্ক কনসিডার না করলে। তো 3 + 2 মানে 5। তো নাম্বার অফ স্টোরি হলো 5। তারপরে টিপিক্যাল স্টোরি হাইট আছে 12 ফিট। এখন 12 ফিট আমরা টিপিক্যাল স্টোরি হাইট আসলে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য 10 ফিট ইউজ করা হয়। এখানে কমার্শিয়াল বা মার্কেট প্লেস হলে অথবা হসপিটাল হলে আমাদেরকে এই অথবা ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন হলে এখানে আমাদের স্টোরি হাইটটা অনেক সময় বাড়ানো লাগে, কিন্তু রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 10 ফিটই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার হয়। আর বটম স্টোরি হাইট হলো শর্ট কলামের হাইট। তো এই বটম স্টোরি হাইটটা কত, এটা হলো আমার প্লিন্থ লেভেল থেকে আমার যে বেইজ আছে, বেইজের উপর পর্যন্ত ডিস্টেন্স। তো আমরা বেসিক্যালি এখানে অতটা প্রিসিশন মানে একুরেট ভ্যালু না দিয়ে আমরা যেই সয়েল টেস্টে যতটুকু সাজেস্টেড থাকবে যে এত ফিট নিচে আমার বেস দিতে হবে, তো ওই ডাইমেনশনটা আমরা ইউজ করা ট্রাই করব। যদি 6 ফিট নিচে সাজেস্ট করে আমরা 6 ফিট ট্রাই করব। হ্যাঁ, আর যদি এক্সট্রা আমি যদি প্লিন্থ লেভেলটা আরও উপরে জাগানো থাকে, যেমন অনেকে 2 ফিট উঁচু করে দেয় বা 3 ফিট রিকোয়ারমেন্ট অনুযায়ী উঁচু করে দেয় এক্সিস্টিং গ্রাউন্ডের তুলনায়, তাহলে ওই স্টোরি ওই হাইটটাও আমার এখানে বটম স্টোরি হাইটের সাথে অ্যাড হবে। তো আমরা 6 ফিট ধরলাম। তারপরে কাস্টম গ্রিড স্পেসিংয়ে চলে গেলাম। আমার স্পেসিংগুলো যেহেতু আলাদা আলাদা, মানে একই রকমের না, ইউনিফর্ম না, সেই জন্য আমরা কাস্টমে চলে গিয়ে এখানে একটা আছে ডিসপ্লে অ্যাজ গ্রিড অর্ডিনেট, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট। তো অর্ডিনেটের ক্ষেত্রে আমার কি হবে, আমার একটা নির্দিষ্ট আর কি 0 পয়েন্ট থেকে আমার সবগুলো ডিস্টেন্স এখানে ক্যালকুলেট হবে। যেমন 3 টা 24 ফিটের স্প্যান এখানে দেখাচ্ছে, তো এখানে আমাদেরকে প্রত্যেকটা এই 0 পয়েন্ট থেকে শুরু করে প্রথমে এই ডাইমেনশন লাইন নিয়ে প্রত্যেকটা এভাবে ক্যালকুলেট করতে হবে। প্রথমটা তো 12 ফিট 11, পরেরটা এরকমের 14 ফিট 5। এগুলো আমাদের দরকার নেই, আমরা স্পেসিং হিসেবে সবসময় ডাটা ইনপুট করব। স্পেসিং হিসেবে আমরা দেখতে পাইতেছি যে 12 ফিট 11 ছিল আমাদের প্রথমটা, পরেরটা হলো 11 ফিট 6, 12 ফিট 10। এই তিনটা এক্স এক্সিস, এটা হলো এক্স গ্রিড ডাটা। আর ওয়াই গ্রিড ডাটা কত, ওয়াই গ্রিড ডাটাটা আমরা একটু দেখে নেই। ওয়াই গ্রিড ডাটা আছে 14 ফিট 3, 11 ফিট আর হলো 11 ফিট 4। 14 ফিট 3, 11 ফিট 11 ফিট 4, 14 ফিট 3, 11 ফিট 11 ফিট 4। তো এইটা ইনপুট করার পরে আমাদের গ্রিড ডাটা দেওয়া শেষ। এখানে আরও কিছু অপশন আছে, সেগুলো আমরা একটু চোখ বুলানোর ট্রাই করব। এখানে আছে বাবল সাইজ, আমাদেরকে যাতে একটা এই যে গ্রিডের নাম্বারিং করা বাবলগুলো যাতে একটা আরেকটার উপরে মানে কোইন্সিড না করে, তা সেই জন্য আমরা এখানে কি করব, বাবল সাইজটা একটু কমাই দেবো, 20 বা 30 ইউজ করতে পারি। এছাড়াও আছে রেফারেন্স প্লেন, রেফারেন্স পয়েন্ট। তো রেফারেন্স প্লেনটা কি, রেফারেন্স প্লেন হলো আমি স্টোরি বা ফ্লোরে যে কোনো একটা স্টোরির মিড লেভেলে বা যে কোনো একটা লেভেলে যদি আমার কোনো কাজের দরকার হয়, যেমন ল্যান্ডিংটা আমার ফ্লোরের মিড লেভেলে হয়, 10 ফিট ফ্লোর হাইট হলে 5 ফিট উপরে ল্যান্ডিং হয়। সেক্ষেত্রে আমার নতুন একটা স্টোরি দিলে ওখানে কলামগুলো ডিভাইড হয়ে 2টা কলাম হয়ে যাবে। তো এই জন্য আমরা ওই লেভেলে যদি ড্রয়িং করতে যাই সহজে, এই ল্যান্ড বা সিঁড়িটা ফিজিক্যালি মডেল করতে চাই, তাহলে আমাদের এখানে
রেফারেন্স প্লেন দিতে হবে। তো রেফারেন্স প্লেনের আমার জেড ভ্যালুটা জানতে হবে যে আমার জিরো থেকে কতটুকু উপরে হবে, এইটা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা যদি রেফারেন্স প্লেন থেকে এটা জেড ভ্যালু দিই কত 5, এর মানে আমার ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরের প্লেন থেকে 5 ফিট উঁচুতে আমাদের এই যে রেফারেন্স প্লেনটা ক্রিয়েট হবে। তো এতটুকু ঠিক করার পরে আমরা ওকে দিয়ে গ্রিডের ডাটা ইনপুট করা শেষ করলাম। এরপরে আমাদের স্টোরি ডাটা দিতে হবে। তো কাস্টম স্টোরি ডাটায় গিয়ে আমাদের প্রথমে কাজ হলো এই স্টোরির নামকরণ করা। তো এখানে আমরা গ্রেড লেভেল লিখতে পারি। ফার্স্ট যে স্টোরিটা গ্রেড লেভেল মানে গ্রেড বিমের যে লেভেলটা, এর নিচে হলো একটা স্টোরি, আর বেজ হলো আমার শুধুমাত্র পয়েন্ট থাকবে যেখানে আমার বেজ রিয়াকশনগুলো দেখা যাবে অথবা সাপোর্ট অ্যাপ্লাই করা যাবে। তারপরে গ্রেড লেভেল গেল, তারপরে হলো গ্রাউন্ড ফ্লোর জিএফ, এরপরে ফার্স্ট ফ্লোর, আর এটা হলো টপ ফ্লোর যেটাকে আমরা রুফ বলি, আর এটা হলো স্টেয়ার রুফ। এই আমরা এই ডাটাগুলো ইনপুট করার পরে আমাদের হাইটে কিছু কারেকশন করতে হবে। এলিভেশনটা আমরা জানি যে গ্রেড লেভেলটা মূলত জিরো লেভেল, আমরা গ্রাউন্ড লেভেলকে জিরো ধরবো, তাই এখানে বেস লেভেলটা -6 করে দিলাম, তাহলে গ্রাউন্ড লেভেল গ্রেড লেভেলটা আমার জিরো হলো। এরপরে আমাদের যে টপ ফ্লোর বা স্টেয়ার রুফ, এটা সাধারণত 10 ফিটের কম হয়, মানে 8 ফিট হয় বা 8.5 ফিট হয়। তো আমরা 8 ফিট ইউজ করলাম, 8 ফিট। এখন আসি মাস্টার স্টোরি কি। মাস্টার স্টোরি হলো আমরা যদি কোনো স্টোরির রেফারেন্সে অন্য স্টোরি ক্রিয়েট করতে চাই, মানে একটা স্টোরিতে মডিফিকেশন করলে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সেরকম চাইলে তাহলে আমরা মাস্টার স্টোরি ইউজ করব। তো যেই স্টোরিটাই মাস্টার স্টোরি ইউজ করব ওইটাই শুধু চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা মাস্টার স্টোরি ইউজ করব না। সিমিলার টু হলো আমার 2-3টে মাস্টার স্টোরি থাকলে, যেমন আমি এটারও মাস্টার স্টোরি দিছি, এটাও মাস্টার স্টোরি দিলাম, তাহলে আমার মাল্টিপল অপশন থাকবে আমি কোনটার সাপেক্ষে এই স্টোরিটা চেঞ্জ করতে চাই। তাহলে আমি যদি রুফের সাপেক্ষে দেই তাহলে রুফে যত চেঞ্জ হবে এখানেও তত চেঞ্জ চলে আসবে। তো এইটা আমরা করব না, আমরা নান দিব এবং এই মাস্টার স্টোরি অপশনটা আপাতত অফ রাখবো। ওকে, এরপরে ওকে দিয়ে আমরা গ্রিড ডাটা এবং স্টোরি ডাটা ইনপুট করা শেষ করলাম। তো আমাদেরকে আরও গ্রিডে আরও কিছু মডিফিকেশন আমরা দেখতে পারি। তো তার আগে আমরা এখানে সেভ দিব। তো আমরা যে কোনো একটা নির্দিষ্ট সুন্দর একটা নাম দিয়ে এই কোর্সটা মানে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি এই ফাইলটা, সেই জন্য আমরা স্টোরি নাম্বার অফ স্টোরি আমরা দিব যে 3 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং, এরকম আমরা ইউজ করতে পারি। তারপরে আমরা লিখতে পারি ক্লায়েন্টের নাম লিখতে পারি, অথবা বিল্ডিংয়ের যদি এই প্রজেক্টের যদি কোনো নাম থাকে তাহলে লিখতে পারি। এছাড়াও আমরা অ্যানালাইসিস, অ্যানালাইসিস যেহেতু এটা একটা অ্যানালাইসিস অ্যানালাইসিস মডেল, তাই আমরা অ্যানালাইসিস 1 লিখতে পারি। কারণ আমাদেরকে যতবার আমরা মডেলটি চেঞ্জ করব ততবার নতুন নতুন ভার্সনে সেভ করে রাখলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। নাহলে এই ফাইলগুলো হারাই গেলে পরবর্তীতে আবার এই ফাইল লাগতে পারে। সেই জন্য আমরা অ্যানালাইসিস বা ডিজাইন যতবারই করি প্রত্যেকটা ক্ষেত্রে মেজর চেঞ্জগুলো আনার আগে আমরা একটা ফাইল কপি করে নিয়ে নতুন ফাইলে কাজ করব। তো এভাবে আমরা সেভ করতে পারি। সাথে আমরা যদি চাই যে আইডেন্টিফিকেশনের জন্য আমরা ডেট দিতে পারি 26। হ্যাঁ, এই ডেট দিয়ে আমরা সেভ করতে পারি, কিন্তু বেশিরভাগ সময় আমরা ডেট দেওয়ার সময় আন্ডারস্কোর ইউজ করব, যাতে অনেক সময় নামকরণে এখানে আন্ডারস্কোর ছাড়া অন্যান্য ক্যারেক্টারগুলো সাপোর্ট করে না। তো আমরা এটা সেভ করে এরপরে আমরা যদি এখানে এই বিল্ডিং, এটা তো একটা রেক্টেঙ্গুলার শেপ বিল্ডিং বা রেগুলার শেপ বিল্ডিং, আমরা যদি চাই যে এখানে আমরা যে সার্কুলার শেপ বিল্ডিংগুলো কীভাবে গ্রিডগুলো
ইনপুট দিতে হয় সেটা দেখতে চাই, তাহলে এখানে যাব অ্যাড মডিফাই গ্রিড। অ্যাড মডিফাই গ্রিডে গিয়ে অ্যাড নিউ গ্রিড সিস্টেম, এখানে গেলে আমাদের বিভিন্ন ধরনের সিস্টেমের গ্রিড সিস্টেম অ্যাপ্লাই করতে পারবো। তো G2 গ্রিডের নাম দিতে হবে, তারপর সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ, এইটা দিয়ে আমরা সার্কুলার শেপ একটা গ্রিড সিস্টেম ডেভেলপ করতে পারবো। তো এইটা আমরা আস্তে আস্তে শিখবো যে এটার কোনো একটা অপশন আছে, এটা জাস্ট দেখাই দিলাম। এখানে অ্যাওয়ে ফ্রম সেন্টার মানে গ্রিডগুলোর স্পেসিং অ্যাওয়ে ফ্রম সেন্টার, এটা এখন বোঝা যাবে না, পরবর্তীতে আমি এটা দেখাই দেব যখন আমরা সার্কুলার শেপ একটা মডেলিং করব। তো এই যে গ্রিড, আমি কোন গ্রিডটা দেখতে চাই সেটাও আমরা এখানে দেখাইতে পারি। যেমন এই দুইটা গ্রিড তো আমার হয়েছে, তো আমরা চাইলে এই গ্রিডটা এখানে শো করতে পারি। এই যে এই সার্কুলার শেপ গ্রিডটা এতটুকু আমার শো হয়েছে, যেহেতু চারটা চারটা দেওয়া ছিল, এই ডিরেকশনেও চারটা, 1 2 3 4, এই ডিরেকশনে 1 2 3 4, এভাবে আমার শো হয়েছে। তো আমরা চাইলে এই গ্রিড যে কোনো একটা অপশন বন্ধ করতে পারি। তো সেটা হলো গ্রিড সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি। এখানে আমার এই পাশে হলো ভিজিবল গ্রিড, এই পাশে হলো অ্যাভেলেবেল গ্রিড সিস্টেম। তো আমরা 2 নম্বর গ্রিডটা আমরা এখানে রাখবো না, এটা যদি আমরা ওকে দেই তাহলে চলে যাবে। আবার এই পাশে আইসে এই ভিউয়ের ভিতরে আইসা আমরা এটাকে G2টাকে এই পাশে নিয়ে গিয়ে বাম পাশে, তারপর ওকে দিব। এখন আমার এই ইন্টারফেসে কি কি আছে বা কোন মেনুর ভিতরে কোন টুলবারের ভিতরে কোন কাজগুলো করা যাবে সেগুলো আমরা এক এক করে দেখব। তো এখানে আমরা দেখতে পাইতেছি, আমরা রাইট ক্লিক করলে এখানে আমাদেরকে কিছু বিষয় এখানে দেখাচ্ছে। এটা হলো অ্যাড মডিফাই গ্রিড, মডিফাই করার জন্য গ্রিড সিস্টেমকে। তারপরে এইটা আছে গ্রেড সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি, ভিজিবল কোনো একটি গ্রিড সিস্টেম ভিজিবল বা ইনভিজিবল করার জন্য। তারপরে আছে শো সিলেক্টেড অবজেক্ট অনলি, আমরা কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলে এটা আমরা সিলেকশনের পরে দেখাবো। এরপরে আমরা আসি যে এই টোটাল ইন্টারফেসের ভিতরে কোথায় কি আছে। আমাদের প্রথমেই আছে, আমরা যদি বটম বারে যাই, বটম বারের ভিতরে এখানে আছে ওয়ান স্টোরি, মানে এই যে অন স্টোরি লেখা, আমরা যে কোনো একটা স্টোরি নিয়ে যদি কাজ করতে চাই তাহলে অন স্টোরি সিলেক্টেড থাকবে। মাল্টিপল স্টোরি নিয়ে কাজ করতে চাইলে যদি আমার সবগুলো স্টোরিতে আমি একটা চেঞ্জ চাই, আমি এক জায়গায় চেঞ্জ করবো, সব স্টোরিতে চেঞ্জ হয়ে যাবে, তাহলে অল স্টোরিজ। আর সিমিলার স্টোরি দিলে ওই যে আমাদেরকে দেখেছিলাম যে মাস্টার স্টোরি, তাহলে মাস্টার স্টোরি ডিফাইন থাকলে ওই একই ধরনের স্টোরিগুলো যে কোনো একটা চেঞ্জ করলে সিমিলার স্টোরিগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপরে আছে গ্রিড সিস্টেমের, এটা আছে গ্লোবাল G1 G2, আমরা গ্লোবালটাই সবসময় রাখবো। তারপরে এখানে আছে ইউনিটস। তো প্রথম হলো ইউএস ডিফল্ট, মানে ইউএস কাস্টমারই আমরা দেখছিলাম প্রথমেই ডিফাইনের সময়, ফাইলটা ওপেনের সময়। তো ইউএস ডিফল্ট হলো আমাদের মূলত ফিট পাউন্ডের যে সিস্টেম সেটা। আর মেট্রিক এসআই হলো ওখানে কিলোনিউটন মিটার, এই সিস্টেমটা। তো কনসিস্টেন্ট ইউনিটস আছে একটা, যে আমরা চাইলে লেন্থ এবং ইসের লেন্থ, তারপরে ফোর্স, এগুলোর ইউনিট আমরা আলাদা করে দিতে পারি। যেমন আমরা ফিটের সাথে এখানে কিলোনিউটন ইউজ করতে পারবো কনসিস্টেন্ট ইউনিট দিয়ে। তারপরে আমার আছে শো ইউনিট ফর্মস, এখানে আমাদের বিভিন্ন ধরনের ইউনিট কতটুকু আর কি ইসে দেখাবে, ডেসিমেল পয়েন্টে দেখাবে, সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। অথবা কোনটা কোন ইউনিটে দেখাবে এগুলো দেখতে পারি। তো এইটা হলো ডেসিমেল পয়েন্ট, এটা আমাদের কাজে লাগবে অনেকবারই। তো লেন্থ দেখানোর জন্য এখানে দেখা গেছে 4 ডেসিমেল পয়েন্ট, মানে আমার দশমিকের পরে 4 ঘর পর্যন্ত দেখাবে। আবার এই রিভার এরিয়া 4 ঘর পর্যন্ত দেখাবে। এগুলো আমরা 4 ঘর না রেখে মাঝে মানে আমাদের 2 ঘরের বেশি অতটা দরকার হয় না, তো আমরা এই 2 ঘরে রাখতে পারি। তো এভাবে আমরা এই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি বা চেঞ্জ করতে পারি। এরপরে আমাদের কাছে গ্রাফিক্স প্রিফারেন্স, আমাদের যদি কখনো মনে হয় যে লেখাগুলো অনেক বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই গ্রাফিক্সের সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখানে ম্যাক্সিমাম সাইজ আছে, একটা মিনিমাম সাইজ আছে। আমরা সবসময় ম্যাক্সিমাম মিনিমামটা কাছাকাছি রাখার ট্রাই করব। আমাদের যদি প্রয়োজন হয়, দেখতে অসুবিধা হয়, যেমন এটা ওকে আছে, হ্যাঁ, অতটা সমস্যা না, দেখা যায়, তো আমরা এটাই ইউজ করতে পারবো। আবার যদি কখনো মনে হয় যে না, অনেক বড় একটা মডেলের ক্ষেত্রে এত ছোট ছোট বা মানে এই ধরনের সাইজ ইউজ নাও করা যেতে পারে, আমরা ওইভাবে চেঞ্জ করে নেব, গ্রাফিক্স প্রিফারেন্সে গিয়ে এটা চেঞ্জ করে নেব। এরপরে আমাদের আমরা যদি ইন্টারফেসের দিকে তাকাই, এখানে প্রথমে আছে মেনু বার।
মেনু বারের ভিতরে প্রথমে আছে ফাইল অপশন। এখান থেকে আমরা ফাইলটা সেভ করা, ওপেন, নতুন ফাইল ওপেন করা বা এক্সিস্টিং ফাইল ওপেন করা, তারপরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো করতে পারি। ইম্পোর্ট এবং এক্সপোর্ট হলো আমার ইটাপসের ভিতরে আমার যে ইটাপসের ফরম্যাটটা আছে ইডিবি ডট ইডিবি ফরম্যাট, এছাড়াও আমরা অন্যান্য ফাইলগুলো নিয়ে আসতে পারি। তার ভিতরে প্রথমেই দেখা আছে ইটাপস ডট ইটুকে টেক্সট ফাইল। আমরা ইটাপসে যে কাজগুলো করছি এগুলো টেক্সট আকারে প্রকাশ করার পদ্ধতি হলো ইটুকে ফাইল। মানে এইটা আমি যদি অন্য কোনো ভার্সনের সফটওয়্যারে বা লোয়ার ভার্সন সফটওয়্যারে আপার ভার্সনের কোনো একটা ফাইল ওপেন করতে চাই তাহলে ইটুকে ফাইলটা ওপেন করা যাবে। তো এই জন্য আমরা ইউটিউবে ফাইলটা মাঝে মধ্যে এক্সপোর্ট করে ব্যবহার উপযোগী বা অন্য কি কাউরে যদি আমরা ফাইলটা দিতে চাই তাহলে আমাদেরকে ইউটিউবে ফাইলে এক্সপোর্ট করতে হবে। তো এইটা ইম্পোর্ট করা যায়। তাছাড়া আমাদের ডিডব্লিউজি ডিডিএফ আর্কিটেকচার ডিডব্লিউ এ ডিএক্সএফ আর কি আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান নিয়ে আসতে যাবে অটোক্যাড থেকে। তারপরে এখানে এক্সেল থেকে কিছু ডাটা ইনপুট করা যাবে। তো এইভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। আর এক্সপোর্টের কী কী এক্সপোর্ট করতে পারি, ইটাপস ডট ইটুকে ফাইল এটা এক্সপোর্ট করতে পারি, সাথে এক্সেলে কিছু ফাইল আমরা এক্সপোর্ট করতে পারি। আমাদের এখানে আরেকটা আছে স্টোরিয়াস সেভ v12 ডট f2k। এখানে সেভ সিএসআই সেভে আমরা যে ফাউন্ডেশন ডিজাইন করব তার জন্য আমরা যদি কোনো ফাইলের লোডগুলো নিয়ে যেতে চাই এখান থেকে, তো তার জন্য স্টোরিয়াস সেভ v12 এটা সিলেক্ট করে এখান থেকে মানে প্রপারলি আর কি প্রপার্টিসগুলো দিয়ে তারপরে বা কোন স্টোরিটা আমরা কতটুকু নিতে চাই, কোন লোড নিতে চাই এই ডাটাগুলো ইনপুট করে আমরা এভাবে এক্সপোর্ট করতে পারবো সেইফে ইউজ করার জন্য। আর ডিএক্সএফ ডিডব্লিউজি ফাইল ও এখান থেকে এক্সপোর্ট করা যায়। তো এই বিষয়গুলো ইম্পোর্ট এক্সপোর্টের ভিতরে আছে। এছাড়া আমাদের এখানে অনেকগুলা বিষয় আছে। আমার রিসেন্ট যে ফাইলগুলো ওপেন হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারি। তো এছাড়া পরবর্তীতে আছে এডিটে কি করা হয়, এডিটে হলো আমার স্ট্রাকচারাল যে এলিমেন্টগুলো আছে সেগুলো যাতে এডিট করা যায় সেই অপশনগুলো এখানে আছে। এখানে গ্রিড এবং স্টোরি ডাটা এডিট করা যায়। তারপরে রেপ্লিকেট হলো কপি এবং এক্সট্রুড ভিউ দেখা যায় এখানে আমাদের, অথবা এক্সট্রুড বিষয় হলো এখানে আরেকটা অপশন আছে যে আমরা যদি একটা স্টোরি থেকে অন্য স্টোরি পর্যন্ত শেল কন্টিনিউয়াসলি নিয়ে মানে স্ল্যাবগুলা তৈরি করতে চাই। এখানে বেশিরভাগ সময় রাউন্ড স্ল্যাব অথবা র্যাম্প স্ল্যাবগুলো হয়। তো এগুলো এক্সট্রুডের মাধ্যমে করতে পারি। ছাড়া এই যে মার্জ অপশন আছে, অ্যালাইন আছে, তারপরে মুভ আছে। এই কাজগুলো আমরা মডিফিকেশনের জন্য ইউজ করতে পারি। এই এডিট ফ্রেমের ভিতরে ডিভাইড ফ্রেম বা জয়েন্ট ফ্রেম আছে। আমরা একটা ফ্রেমকে ভাগ করতে পারি বিভিন্নভাবে অথবা জয়েনও দিতে পারি। এবার এডিট শেল আছে। আমরা একটা শেল বা স্ল্যাব সেকশনকে যদি ভাগ করার প্রয়োজন হয় আমরা ডিভাইড শেল ইউজ করতে পারি, অথবা আবার যদি মার্জ করার দরকার হয় এখান থেকে করতে পারি। তো এই অপশনগুলো এখানে আছে। এছাড়া আছে ডিজাইন স্ট্রিপস। আমরা জানি স্ল্যাবগুলো স্ট্রিপ মেথডে ডিজাইন করা যায়। তো এই স্ট্রিপটা ডিফাইন করার জন্য এখানে আমরা এডিট ডিজাইন স্ট্রিপ ইউজ করতে পারি। এরপরে আমাদের আছে ভিউ মেনুর ভিতরে আমরা এই যে মডেল স্পেসে আমরা কি দেখতেছি, কিভাবে দেখতে চাই এটা এখানে সেট আপ করতে পারি। যেমন 3D ভিউ আছে, প্ল্যান সেট প্ল্যান ভিউ, সেট এলিভেশন ভিউ। এই যে আমরা এই এডিট যে মেনু বার ছিল, এই এডিট মেনু বারের ক্ষেত্রে আমার এখানে এই এডিটের টুল বারটা হলো এইটা। এখানে দেখা যাচ্ছে কাট, পেস্ট, কপি, তারপরে এই যে রেপ্লিকেট, এক্সট্রুড অপশন, তারপরে এখানে মুভ, ডিভাইড, এইগুলো কাজ করবে। এরপরে আমরা ভিউ অপশনে যেটা দেখলাম যে জুম করা যাবে বিভিন্নভাবে। রাবার ব্যান্ড জুম হলো আমি যদি কোনো একটা নির্দিষ্ট অংশ জুম করতে চাই, যেমন আমি এতটুকু দেখতে চাই, তাহলে এইভাবে আমরা রাবার ব্যান্ড জুম বা এটারে উইন্ডো জুম বলা হয়, এটা ইউজ করতে পারবো। আর জুম ইন বা জুম আউট এখান থেকে আমরা করতে পারি, কারণ মাউসের কার্সরে অনেক বেশি জুম হয়ে যায়। এইটাও আবার মডিফাই করার সিস্টেম মানে সেট আপ করার সিস্টেম আছে। তো এরপরে আমরা ভিউয়ের পরে আছে ডিফাইনে আমরা সেকশন প্রপার্টিস, ম্যাটেরিয়াল প্রপার্টিস, তারপরে ডায়াফ্রাম এইগুলো বা লোডগুলো ডিফাইন করতে পারি। তো এখানে ম্যাটেরিয়াল প্রপার্টিস ডেফিনেশন আছে। এরপরে আছে কি
এই প্রত্যেকটা বিষয় আমরা যে কোন সেকশন ইউজ করব সেটা কতটুকু সাইজ হবে, কতটুকু কংক্রিট, কোন স্ট্রেংথের কংক্রিট ইউজ হবে, সব কিছু আমাদের ডিফাইন করতে হবে এই ডিফাইন মেনুর ভিতরে। এবার আছে ড্র এর ক্ষেত্রে এখানে জয়েন্ট অবজেক্ট কীভাবে একটা ড্র করতে হয়, নোটস বা জয়েন্ট ড্র, তারপরে ড্র লিঙ্কস, এখানে টেন্ডন, ড্র স্ল্যাব রিভার, এইগুলো আমাদের এখান থেকে ড্র করা লাগতে পারে। অথবা আমাদের ড্র মেনু বার আছে এখানে, এই বিম ড্র, হ্যাঁ ড্র বিম, তারপরে এই ড্র কলাম, হ্যাঁ এইগুলো আমরা ইউজ করা লাগবে এখানে। এইটা হলো ড্র মেনু বার। এরপরে আছে আমাদের এই ড্র অপশনের ভিতরে একটা আছে স্ন্যাপ অপশন। স্ন্যাপ অপশনটা কি? স্ন্যাপ অপশন হলো আমরা কোন জায়গায় আর কি স্ন্যাপ বা মাউসের কার্সরটা কাজ করবে, সিলেক্ট হবে, ওই পয়েন্টগুলো আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। এগুলো ইউজেস দেখার সময় এগুলো ভালোভাবে বোঝা যাবে। এছাড়া আছে আমাদের সিলেক্ট এখানে বিভিন্নভাবে আমরা মেম্বারগুলো সিলেক্ট করতে পারি, স্ট্রাকচার বিভিন্ন এলিমেন্ট সিলেক্ট করতে পারি। এখানে কোঅর্ডিনেট স্পেসিফিকেশন মানে এক্স ওয়াই প্লেনে যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা এটা দিয়ে ওই এক্স ওয়াই প্লেনের যে কোনো একটা জয়েন্টে ক্লিক করি, এবার ওয়াই জেড জেড এক্স এই প্লেনগুলো অনুযায়ী আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে এই অপশানে যাব। অবজেক্ট টাইপ মানে আমি ফ্লোর স্ল্যাব যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে আমার সব ফ্লোর স্ল্যাবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমার যদি এখানে ওয়ালগুলো সিলেক্ট করি ওয়ালগুলো সব সিলেক্ট হয়ে যাবে। কলাম সিলেক্ট করলে পুরো স্ট্রাকচারের সব কলামগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে আমরা আরও দেখতে পারি যে সিলেক্টে গেলে এখানে প্রপার্টিস মানে সেকশন প্রপার্টিস, স্ল্যাব সেকশন বা ফ্রেম সেকশন এগুলো ধরেও আমরা সিলেক্ট করতে পারি। যেমন 12-24 একটা বিম আছে, স্ট্রাকচারে যতগুলো 12-24 বিম আছে আমাদের কমাইতে হবে বা বাড়াইতে হবে, তাহলে আমরা ওইগুলো সিলেক্ট করে অন্য একটা ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা এখানে অ্যাসাইন করতে পারবো। তো এইভাবে আমরা এখানে সিলেক্ট করতে পারি, অথবা স্টোরি ওয়াইজও সিলেক্ট করা যায়। স্টোরি ওয়াইজ এখানে আরেকটা অপশন আছে গেট প্রিভিয়াস সিলেকশন। আমরা একটা সিলেকশন নিয়ে কাজ করছি, সেটি নিয়ে আরও কাজ আছে। যেমন আমরা যখন স্ল্যাব লোড অ্যাপ্লাই করব তখন একই স্ল্যাবে 4-5 বার লোড অ্যাপ্লাই করা লাগতে পারে। তো সেক্ষেত্রে গেট প্রিভিয়াস সিলেকশন দিলে বারবার আমার একই জিনিস সিলেক্ট করতে হবে না। তারপরে আছে অ্যাসাইনের ভিতরে আমার যে মেম্বারগুলো ইউজ করা হয়েছে সেগুলো যদি আমি আবার চেঞ্জ করতে চাই তাহলে অ্যাসাইন ফ্রেম সেকশনে দেওয়া যাবে বা স্ল্যাব সেকশন দেওয়া যাবে। অথবা এখানে আরও কাজ আছে যে আমরা যদি লোড অ্যাসাইন করতে চাই তাহলে লোডগুলো এভাবে প্রত্যেকটা মানে মেম্বারগুলো সিলেক্ট করে এখানে ফ্রেম লোড, শেল লোড, জয়েন্ট লোড অ্যাপ্লাই করা যাবে। এরপরে আছে এই যে অ্যাসাইনের পার্টটা হলো আমার এইটা হলো আমার অ্যাসাইনের টুলবার। এই ডাউনলোডের মতো একটা বাটন দেওয়া যেটা সেটা অ্যাসাইনের টুলবার। এই ডিফাইন যেটা আছে সেটা হলো আমার এটা হলো ডিফাইনের টুলবার। এটা হলো ম্যাটেরিয়াল প্রপার্টিস, এটা ডিফাইন ফ্রেম সেকশনস। অ্যাসাইনের 3টা টুলবার আছে, একটা হলো ফ্রেম অ্যাসাইনমেন্ট, এটা হলো শেল অ্যাসাইনমেন্ট। এরপরে আরও আছে আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার, যেমন অ্যানালাইজ আছে। অ্যানালাইজের ভিতরে আমরা মডেলটা চেক করতে পারি যে মডেলটা আমরা যে করছি এটা প্রপারলি করা হয়েছে কি না, নাকি আমাদের জয়েন্টগুলো ঠিকভাবে কানেক্ট হয় নাই, অথবা একটা বিম আর একটা বিমটা ওভারল্যাপ করছে। এগুলো আমরা চেক মডেল দিয়ে চেক করতে হবে, নাহলে অ্যানালাইসিস পারফর্ম করা যাবে না। তো আগে এগুলো চেক করে নিতে হবে। এরপরে সেট লোড কেস টু রান। আমাদের অনেক সময় অনেক লোড কেসগুলোকে বন্ধ করে রেখে মানে কিছু মানে অল্প কিছু লোড কেস চালু রান করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা সেট লোড কেস টু রানে গিয়ে এখানে এই অপশনগুলো অন অফ করে দিতে পারি। এরপরে আমরা যেতে পারি ডিসপ্লেতে আমরা যে লোডগুলো অ্যাসাইন করছি সেগুলো দেখা যাবে, অথবা ডিফার্ম শেপ আন, তারপরে এখানে আরও আছে স্টোরি রেসপন্স প্লট। এই অপশনটার ভিতরে আমাদের বিল্ডিং কী পরিমাণ ডিসপ্লেসমেন্ট আসতেছে লোডের ফলে এগুলো দেখা যাবে। এছাড়াও এখানে ডিসপ্লের ক্ষেত্রে এখানে আরও একটা অপশন আছে, মেনু বার আছে। মেনু বারের ভিতরে আমি দেখতে পারি এই যে এখানে ডিসপ্লে দেখতে পারি যে লোড, এই যে ডিসপ্লে ফ্রেম লোড অ্যাসাইন, ডিসপ্লে শেল লোড অ্যাসাইন, তারপরে এটা হলো ডিফর্ম শেপ, এগুলো হলো আমার ডিফর্ম শেপ। তার এইটা আছে ডিসপ্লে ফ্রেম পিয়ারেস মানে এইটার মাধ্যমে আমরা বেন্ডিং মোমেন্ট, তারপরে ডিফ্লেকশন এগুলো চেক দিতে পারি। এরপরে আমাদের আছে ডিজাইনের ভিতরে আমরা কংক্রিট ফ্রেম, কংক্রিট স্ল্যাব, তারপরে কংক্রিট ওয়াল এগুলো ডিজাইনের জন্য বিভিন্ন অপশন থেকে কাজ করতে পারি।
এরপরে আমাদের আছে ডিটেইলিং। ডিটেইলিং এ আমরা কিছু বেসিক ধারণা নিতে পারি এই ডিটেইলিং থেকে, যে আমার আসলে মানে কি রডগুলোর প্লেসমেন্ট কীভাবে হতে পারে, এইটা বাস্তবে সাপ্লাই বা ড্রয়িং হিসেবে সাপ্লাই দেওয়ার মতো ডিটেইলিং না। এবার আছে অপশনস। এই অপশনের ভিতরে আমাদের যে ইন্টারফেস আছে, ইন্টারফেসের কিছু চেঞ্জ করা লাগলে সেটা আমরা করতে পারি। যেমন আমি প্রথমে বলছিলাম ইউজার ডিফল্ট সেটিং। আমি যদি এখানে ইউজার ডিফল্ট সেটিং এটা সেভ করে রাখি, আর পরবর্তীতে ইউজড মানে আমি এই ইউজার ডিফল্ট সেটিং হিসেবে আমার নতুন ফাইল ওপেন করতে পারবো। অথবা এখানে আছে কাস্টমাইজ টুলবার। আমার এখানে যদি টুলবার না থাকে কোনোটা, তাহলে এই কাস্টমাইজ টুলবার থেকে আমরা নিয়ে আসতে পারবো। এরপরে আমাদের আছে অপশন থেকে আরও আছে শো মডেল এক্সপ্লোরার। এটা হলো আমার এই মডেল এক্সপ্লোরার, যেটার ভিতরে সম্পূর্ণ ডেটাবেজ আছে, আমার অ্যানালাইসিস, রেজাল্ট, তারপরে মডেল ইনফরমেশন সব কিছু এটার ভিতরে আছে, রিপোর্টস। তো এইটা যদি চলে যায় তাহলে আমরা এভাবে নিয়ে আসতে পারি। অথবা অনেক সময় মডেল এক্সপ্লোরার লাগে না, যেমন আমরা যখন মডেল তৈরি করব বা ড্র করব, তখন আসলে মডেল এক্সপ্লোরারের অতটা দরকার হয় না, এটা লাগে অ্যানালাইসিসের পরে। তো আমরা চাইলে ওয়ার্ক প্লেসটা বড় করার জন্য, ওয়ার্ক স্পেসটা বড় করার জন্য আমরা এটা অফ করে রাখতে পারি, অথবা নিয়েও আসতে পারি। তারপরে আমার আছে এখানে ডিসপ্লে গ্রাফিক্স সেটিং আছে। এই যে ডিসপ্লে গ্রাফিক্স, এখানে আমরা কোন মেম্বার কোন কালার দেখাবে, আমরা মেম্বারগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন বিমে আমরা এখানে গ্রিন কালার দিলাম, তারপরে এখানে রেড কালার বা একটা অন্য একটা কালার দিলাম। হ্যাঁ, লিঙ্কস। তারপরে রূপটা আমরা চাইলে একটা ডিফারেন্ট কালার দিয়ে সেট আপ করতে পারি। এভাবে আমরা কালারগুলো চেঞ্জ করে কাজ করতে পারি। তো এই ছিল মোটামুটি ইন্টারফেস সম্পর্কে ধারণা। এরপরে এরপরে আমরা শিখব যে কিভাবে একটা মডেলকে জিরো থেকে, মানে একটা ছোট মডেল 3 স্টোরিড বিল্ডিং বা এই ছোট ধরনের একটা মডেল কিভাবে ড্র করতে হয়, এবং এই মডেলিংয়ে যেই বিভিন্ন অপশান আছে সেই অপশানগুলো শেখার ট্রাই করব। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।